হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ সিকার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, কী কী, এবং প্রত্যেকটা টেন্সের বিস্তীর্ণ আলোচনা আমি ইন্ডিভিজুয়াল ভিডিওগ্রাফিতে দেওয়ার চেষ্টা করব। টেন্স যেহেতু একটা বড় চ্যাপ্টার, সেই জন্য এটা বুঝতে অনেকগুলো ভিডিও লেগে যাবে। আজকে আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং টেন্স ক প্রকার কী কী সেগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিচে যে লাল কালিতে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে প্রেস করে এবং পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে টেন্স। টেন্সের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে, টেন্স মিনস ক্রিয়ার কাল। টেন্স মানে হচ্ছে সময়, মানে কোনো একটা কার্য সম্পাদন করার সময়, সেই কাজটা কোন সময় হয়েছে, কাজটা কি অতীতকালে হয়েছিল, না বর্তমানকালে হচ্ছে, না ভবিষ্যৎকালে হবে, এই যে টাইম পিরিয়ড, এটাকে কিন্তু আমরা টেন্সের মাধ্যমে বুঝতে পারি। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি গত বছর ক্লাস 1-এ পড়তাম, আর ওটা অতীতকাল হয়ে গেছে, এখন আমি 2-এ পড়ি, আর সামনের বছর আমি 3-তে উঠে যাব। ঠিক আছে, তো পাস্ট পাস্ট টেন্স পাস্ট টেন্স পাস্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে অতীতকাল। অর্থাৎ কিনা টেন্স 3 প্রকার: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। ঠিক আছে, অতীত পাস্টের বাংলা হলো অতীত, এবং প্রেজেন্টের বাংলা বর্তমান, এবং ফিউচারের বাংলা হবে হচ্ছে ভবিষ্যৎকাল। এবং এই তিনটে যে টেন্স রয়েছে, এই তিনটে টেন্সের কিন্তু আবার 4টা প্রকার রয়েছে। প্রথমটা রয়েছে সিম্পল অথবা ইনডিফিনিট, যার বাংলা অর্থ কিনা সাধারণ। ঠিক আছে, আমি যদি এখানে পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে এখানে বলবো সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট, আর সেটার বাংলা অর্থ হয়ে যাবে কি সাধারণ অতীতকাল। আবার যদি আমি এটাকে প্রেজেন্ট টেন্সের সঙ্গে ব্যবহার করি তাহলে কি হবে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার বাংলা অর্থ হবে কি সাধারণ বর্তমানকাল। আর ভবিষ্যৎকালে যদি আমি ব্যবহার করি তাহলে কি হবে সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট, যেটার বাংলা অর্থ হয়ে যাবে সাধারণ ভবিষ্যৎকাল। ঠিক আছে, নেক্সট আছে আমাদের পাস্ট। তাহলে আমরা এখানে করবো পাস্ট কন্টিনিউয়াস, যেটার বাংলা অর্থ হয়ে যাবে ঘটমান অতীতকাল অথবা প্রোগ্রেসিভ পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। এরকম কিন্তু সবগুলোর সঙ্গে আমাদের ইনক্লুড করতে হবে। নেক্সট রয়েছে পারফেক্ট। পারফেক্টের বাংলা আছে পুরা ঘটিত বর্তমান, আর সবার শেষে রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কিনা পুরা ঘটিত ঘটমান। ঠিক আছে, এখানে যদি আমরা অতীতকাল করি তাহলে অতীতকাল, আর প্রেজেন্ট লাগালে বর্তমানকাল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 4টে আর এখানে আছে 3টে, 4টে না 12টা টেন্স রয়েছে। 12টা টেন্স আমি 12টা ভিডিওগ্রাফির মাধ্যমে কভার করার চেষ্টা করব। আর আজকে আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, কখন আমরা ব্যবহার করব, এর রুলস অ্যান্ড রেগুলেশনস কী আছে সেটা আমি এই ভিডিও মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে ফ্রেন্ডস, এবারে আমরা বুঝবো সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা। ঠিক আছে, যার বাংলা অর্থ কিনা সাধারণ বর্তমানকাল। সাধারণ বর্তমানকাল আমরা নামটা দেখেই কিন্তু বুঝতে পারছি, সাধারণভাবে বর্তমানকালে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেটাই কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কয়েকটা এখানে এক্সাম্পল নিয়েছি, যেমন সুগার ইজ সুইট, এটার বাংলা অর্থ কি চিনি মিষ্টি। অর্থাৎ কি না যে সমস্ত ঘটনা চিরসত্য, যেটাকে কখনো খণ্ডন করা যাবে না, সেই বাক্যগুলো কিন্তু অবশ্যই কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। চিনি মিষ্টি এটা কেউ কিন্তু খণ্ডন করতে পারবে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু কেউ চাইলেই যে আমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেবো সেরকম হতে পারে না, তাই কি না। হি ইজ আ স্টুডেন্ট, এটা সাধারণভাবে বলছে সে হি ইজ আ স্টুডেন্ট, সেই জন্য এগুলো কি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আই ইট রাইস, আমি ভাত খাই। অল দিস আর এক্সাম্পলস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রত্যেক দিন সকালে হাঁটি। ঠিক আছে, এখানে কি এটা অভ্যাস বোঝাচ্ছে না, মানে বর্তমানকালে কোনো কাজ যদি অভ্যাস বোঝায়, অভ্যাসগত সত্য, আমি প্রত্যেক দিন করতে যেটা অভ্যস্ত, এই সমস্ত টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এবার একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রথম টেন্সে আছে ইজ, ভার্ব, তারপর আছে রাইজ, তারপর আছে ইজ, তারপরে ইট, তারপর ওয়াক। এখানে যে ইজ আছে এগুলাকে আমরা কি বলবো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আবার
অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এখানে রাইজেস এটা হচ্ছে মেন ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব, ইটটা মেন ভার্ব, ওয়ার্কটা কিন্তু মেন ভার্ব, ঠিক আছে। এবার এই অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর এই যে তিনটে ভার্ব রয়েছে এই তিনটেকে কি বলে? বি ভার্ব। আবার এই তিনটেকে কি বলে? অক্সিলারি ভার্ব। আবার এই তিনটেকে কিন্তু হেল্পিং ভার্বও বলে, ঠিক আছে কিনা? মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কিন্তু ব্যবহার হয় নট করার সময়, ঠিক আছে, যদি মেইন ভার্বটা না থাকে। হ্যাঁ, আর এই মেইন ভার্ব এগুলোকে কি বলবো? এটাকে মেইন ভার্ব বলবো, ঠিক আছে কিনা? এবার আমরা এই সেন্টেন্সগুলো কি করে নেগেটিভ করতে হয় আর ইন্টারোগেটিভ কি করে করতে হয় সেটা আমরা ফলো করব। আর এটা একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে সবসময় সাবজেক্ট V1 অবজেক্ট, এই রুল কিন্তু ফলো করবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এই রুলসটা ফলো করলে কিনা সেটা দেখে নেই। প্রথমে আছে কি সাবজেক্ট, সুগার এটা হচ্ছে অবশ্যই একটা সাবজেক্ট, দ্য সান এটা একটা সাবজেক্ট, হি এটা একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের উপর আমার একটা অলরেডি ভিডিও করা আছে, যদি তোমরা এই সাবজেক্ট প্রেডিকেট বিষয়টা বুঝতে চাও তাহলে কিন্তু আমার ওই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। তারপর আছে V1, V2, V3, V5, V4 এরকম কিন্তু হয়, ঠিক আছে। তো সেটাও আমি আস্তে আস্তে টেন্সগুলো যখন আগাবে তখন আমি বুঝিয়ে দেবো। যখন মেন ভার্ব থাকবে না তখন কিন্তু এই অক্সিলারি ভার্ব কিন্তু মেন ভার্ব হিসেবে তখন কার্যকর হবে, ঠিক আছে। এখানে দ্য সান রাইজেস আছে, এখানে ইট আছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কিন্তু শেষে কিন্তু ইএস আছে, তাই কি না? ইএস কেন আছে? কারণ সাবজেক্টটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, ঠিক আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু মেইন ভার্বের শেষে নট অন ইন অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব, ঠিক আছে, মেইন ভার্বের শেষে কিন্তু এস বা ইএস যুক্ত হয়। এটা তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে। আমি এটা মুছে আরো একটু কয়েকটা এক্সাম্পল দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ফ্রেন্ডস, আমি এখানে দুটো রুলস লিখে দিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়, ঠিক আছে। আমরা এখানে এস যুক্ত করেছে, আর এটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি মানে কিন্তু সে, মানে একজন, একজন। হি মানে কিন্তু দুজন নয়, সেই জন্য আমরা এখানে এস বা ইএস যুক্ত করেছি, ঠিক আছে। হি, শি, ইট আর যে কোনো নাউন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বাদ বাকি সবগুলো কিন্তু প্লুরাল নাম্বার হবে, ঠিক আছে। আর নেক্সট যেটা রুলস রয়েছে, সেন্টেন্সে মেইন ভার্ব না থাকলে হেল্পিং ভার্ব কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে। যেমন এখানে ইজ, আমি বলেছিলাম অ্যাম, ইজ, আর, অল দিজ আর এক্সাম্পলস অফ অক্সিলারি ভার্বস, সেই জন্য ইজটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। এবার আমি এগুলোকে নেগেটিভ কী করে করতে হয় সেটার একটা নিয়ম এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। ফ্রেন্ডস, আমি আরও দুটো রুলস লিখে দিয়েছি। সেন্টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি মেইন ভার্ব না থাকে তাহলে কিন্তু আমরা হেল্পিং ভার্বের পরে জাস্ট একটা নট বসিয়ে দেবো, তাহলেই আমাদের সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমি এখানে এক্সাম্পল লিখছি, হি ইজ আ প্লেয়ার। এখানে কিন্তু মেইন ভার্ব নেই, অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, সেই জন্য আমরা এটাকে যখন নেগেটিভ করব তখন কি করব? হি ইজ নট, মানে অক্সিলারি ভার্বের পরে জাস্ট আমরা একটা নট বসাবো, তারপরে V1, যদি মেইন ভার্ব থাকে তখন আমাদের এই ডু ডাজ বসিয়ে করতে হবে, না থাকলে কিন্তু জাস্ট নট বসিয়েও তাহলে হয়ে যাবে, হি ইজ নট আ প্লেয়ার, ঠিক আছে। এবার আমরা যখনই কোনো সেন্টেন্সকে নেগেটিভ করব তখনই কিন্তু একটা আমরা অপারেটর পেয়ে গেলাম বা হেল্পিং ভার্ব পেয়ে গেলাম, এবং সেটা থেকে কিন্তু খুব সহজেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো, ঠিক আছে। আমি সেন্টেন্সের উপর অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাটসেট্রা, সেগুলো গিয়ে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আমরা এবার এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কী করতে হবে? ইজটাকে শুধুমাত্র জাস্ট আমরা সামনে নিয়ে আসবো, তাহলে এটাকে কী করতে হবে? ইজ হি আ প্লেয়ার, প্রশ্নবোধক চিহ্ন, সে কি একজন প্লেয়ার? এটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ হয়ে গেল, ঠিক আছে। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, এখানে কিন্তু না বাচক নেই। ইজ হি আ প্লেয়ার, সে কি একজন প্লেয়ার?
এর উত্তর কিন্তু অবশ্যই হ্যাঁ অথবা না আসবে, সেই জন্য আমরা এটাকে ইয়েস নো টাইপের কোশ্চেনও বলে থাকি। এবার আমরা এটাকে নেগেটিভটা করব। নেগেটিভ করার নিয়ম হচ্ছে কি, জাস্ট অপারেটরটাকে সামনে নিয়ে আসবো, ইজ, তারপরে সাবজেক্টটা বসে যাবে, ইজ হি নট এ প্লেয়ার। আর কোশ্চেন মার্ক অবশ্যই হবে, কোশ্চেন মার্ক না থাকলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ আমি শর্টকাটে লিখে দিলাম, ইন্টারোগেটিভ আর নেগেটিভটা পুরো ফেস দিয়ে আমি লিখলাম। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোশ্চেন মার্ক না থাকে, ইফ দেয়ার ইজ নো এনি কোশ্চেন মার্ক, দ্য সেন্টেন্স উইল বি রং। ওকে, নেক্সট যেটা রয়েছে, সেন্টেন্সে মেইন ভার্ব থাকলে ডু, ডাজ প্লাস নট প্লাস V1 বসিয়ে নেগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ করার সময় এই ডু ডাজটাকে আমরা সামনে নিয়ে করবো। একটা এক্সাম্পল নিচ্ছি, হি ইটস রাইস। এখানে কিন্তু একটা এস হবে, কেন, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেই জন্য। এখানে কিন্তু আমাদের মেন ভার্ব রয়েছে, এখানে আমাদের অক্সিলারি ভার্বের দরকার নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্বের দরকার নেই। ইফ দেয়ার ইজ নো এনি মেন ভার্ব, মেন ভার্ব যদি না থাকে তাহলে কিন্তু অক্সিলারি ভার্বের দরকার নেই। তাহলে আমরা নেগেটিভ করার সময় কী করবো, আচ্ছা পাশে করে দিচ্ছি, এটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমরা নেগেটিভ করব, হি, এখানে ডাজ বসবে। ঠিক আছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য এখানে কী হবে, ডাজ প্লাস নট, আর এখানে কিন্তু ইটস আছে, আর ইটস হবে না, ইট হবে। এই এসটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেছে, সেই জন্য এখানে এসটা হবে না। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য এখানে ডাজ হলো। এখানে যদি থার্ড পারসন না থাকতো তাহলে এখানে ডাজ হতো না, ডু হতো, আই ডু নট ইট রাইস। আর এখানে কিন্তু এসটা হবে না। ঠিক আছে, যখন আমরা ডাজ করবো তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে, এস বা ইয়েস হবে না। ঠিক আছে, হি ডাজ নট ইট রাইস, এটা কিন্তু হয়ে গেল নেগেটিভ। এবার আমরা এগুলোকে ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ করলে কী করতে হবে, ডাজটাকে সামনে নিয়ে আসবো, ডাজ হি ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন, আর এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মেটিভ হয়ে যাবে। ঠিক আছে, সে কি ভাত খায়, এটা সেই জন্য প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য ইন্টারোগেটিভ। আর নেগেটিভ করলে কী হবে, ডাজ হি নট ইট রাইস, কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ নেগেটিভ। ঠিক আছে, এবার একটা আমি ডু দিয়ে কি করে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে হয় সেটার একটা রুলস, সেটার একটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরকে বুঝতে খুব সুবিধা হবে। যদিও আমি বলে দিলাম, যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় সাবজেক্টটা, তাহলে কিন্তু আমরা ডু বসিয়ে করবো। তবুও আমি একটা এক্সাম্পল করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে খুবই সহজ হবে। ঠিক আছে, যেমন আই ইট রাইস, এটাকে কি করবো, আই ডু নট ইট রাইস। ঠিক আছে, এটা নেগেটিভ হয়ে গেল। এবার এটাকে ডুটাকে সামনে নিয়ে আসবো, ডু আই ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে ডু আই নট ইট রাইস, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।